যৌক্তিক সময়ের মধ্যে আপনি কিন্তু খুব সহজে একটা নির্বাচন করতে পারেন। সুতরাং আপনি ক্ষমতায় থাকলে আপনি যৌক্তিক সময় কতটা মনে করতেন? আমি যৌক্তিক সময়টা তো আসলে আমার কাছে মনে হয় যে আপনি যে কাজগুলি কথা বলেছেন, আপনি যদি সংস্কারের কথা বলেন, আপনি যদি বিচারের কথা বলেন, ওদের অন্তত 5 বছর লাগা উচিত এগুলি করতে। না, কেন 5 বছর লাগবে? কতদিন লাগবে? আমার তো মনে হয় না, কারণ ওনারা তো আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তো নিজেই 3 মাসের কথা বললেন। তো 3 মাসের জায়গায় 6 মাস হতে পারে। উনি তো নিজেই বললেন যে অক্টোবরের 1 তারিখ থেকে সংস্কারের কাজ চলবে 3 মাস, বলেন নাই? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এরপরে 3 মাসের জায়গায় যদি 6 মাস, অসুবিধা তো নাই। কিন্তু ওনার কথা অনুযায়ী আমরা যদি আরো 3 মাস বৃদ্ধি করি, তাহলে তো 1 বছরের ভিতরেই সুন্দর একটা নির্বাচন করা সম্ভব। তাও যদি না হয়, সেটার জন্য কি আমরা খুব বিরাগ হব? কিন্তু আমরা এই দেশটাকে গড়তে চাই, একসঙ্গে গড়তে চাই। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে, সংগ্রাম করে, আমরা কষ্ট করেছি, শ্রম দিয়েছি, আমাদের নেতাকর্মীরা গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। আমরা দেশ গড়ার জন্য সবাই মিলে একত্রিত হয়ে করব। এখানে বৈষম্য বিরোধী এবং রাজনৈতিক দলকে আলাদা করার কোনো সুযোগ নেই, এই সরকারকে আলাদা করার সুযোগ নেই। এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব, কারণ এই সরকার যদি কোনোভাবে ফেল করে, বাংলাদেশ ফেল করবে। আমরা বাংলাদেশকে ফেল করতে দিতে যাব না এবং দিতে চাই না। সেটা সময় যতদিনে লাগুক। কিন্তু আপনাদের বক্তব্য শুনে মনে হয় না যে আপনারা প্রায়ই এই সরকারকে একটু হুমকি দেন, একটু এটা বলেন, এমন কি এই নির্বাচনের প্রশ্নে না কেমন জানি আপনারা একটু এরকম বলেন? এমনকি আমি আপনাদের এটা কেউ যদি তার ব্যক্তিগতভাবে চিন্তা করে থাকেন তা হতে পারে, কিন্তু আমরা সব ক্ষেত্রে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব, কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই সম্মান দিতে পারে না, আমরা সম্মান দিতে চাই এবং তার নেতৃত্বে আমরা এই রাষ্ট্রটাকে নতুন ভাবে গড়তে চাই এবং সেটা তিনি একটা গণতান্ত্রিক পন্থায় ব্যবস্থা আমাদেরকে নিয়ে যাবেন, দেশকে নিয়ে যাবেন। সেই জন্য সর্বাত্মক সহযোগিতা আমরা করব। এবং খুব রিসেন্টলি আপনারা তারেক রহমান সাহেবের বক্তব্য শুনেছেন এবং সেই বক্তব্যের ধারাবাহিকতা আমরা রক্ষা করে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা। মানে আপনাদের আসলে ক্ষমতায় এসে বসে পড়া বা এক্ষুনি ক্ষমতা শুরু করার এরকম কোনো তাড়া নাই আপনাদের? না, এত চাপ হওয়ার কিছু নাই তো। আমরা যে কালকেই ক্ষমতায় চলে গিয়ে আপনাদের বক্তব্য শুনে আমার কেমন জড়িত হবে ইনশাআল্লাহ। ভাই, আপনাদের বক্তব্য শুনে যে আমার মনে হইতো যে আপনারা খুব মানে আপনারা কিছুটা অস্থির, অধৈর্য হয়ে উঠছেন। এটা কোনো অস্থির না, কোনো অস্থির না। আপনারা যথেষ্ট পরিমাণ সময় দিবেন তো? আমরা ওনারা যেই সংস্কারের কাজ দিয়েছেন, একদিকে বিচারের কাজ হবে, বিচার আগে দেখতে চাই, পাশাপাশি সংস্কার করে একটা গণতান্ত্রিক পন্থায় জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন। এখানে তাড়াহুড়োর কিছু নাই। আর আমরা লুটপাটের জন্য বিএনপি ক্ষমতা আসবে আর বিএনপি ক্ষমতা আসার জন্য আমরা আন্দোলন করেছি তা নয়, এই দেশটাকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন করেছি। আমাদের একজন দর্শক বলছেন যে তারা কেন থাকবে, বিএনপি তো অলরেডি ইন পাওয়ার। যদি লুটপাট বা দুর্নীতির কথা বলি তাহলে তারা তো তাদেরটা করতেই পারতেছে। ব্যাপারটা কি এরকম? ভাই কেন এরকম হবে? যারা বলছে এরা বিগত ধারাবাহিকতার কথা বলছে, ইনশাল্লাহ বিগত ধারাবাহিকতা। আর এখন যদি বিএনপি আন্দোলনের মধ্য দিয়ে এই দেশে গণতান্ত্রিক পন্থায় জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, বিএনপি তখন বলেছে যে আমরা এই 31 দফার ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করব। সেখানে বিএনপি যদি বিজয়ী হয়, তাহলে যারা নির্বাচনে পরাজিত হয়েছে তাদেরকে নিয়ে ঐক্যমত্য সরকার গঠন করব এই 31 দফার ভিত্তিতে, এবং সেটা জাতীয় ঐক্যমত্য সরকার হিসেবে বিবেচিত হবে। জাতীয় ঐক্যমত্য সরকার হিসেবে বিবেচিত হবে। খুবই আমার মনে হয় যে এনি ভাই খুবই চমৎকারভাবে এটা বলেছেন। নাহিদ ইসলাম, আপনি যদি এই বিষয়ে কিছু বলার থাকে আপনি 1 মিনিট একটু বলতে পারেন, কারণ আমার কাছে মনে হয় যে বিএনপি আসলে কি করতে চায় তারা একদম স্পষ্টভাবে এনি ভাই বলেছেন যে বিচারটা যেমন জনগণ দেখতে চায়, কারণ যত অন্যায় এর আগে সরকার করেছেন, শেখ হাসিনা করেছেন, সেগুলি আসলে বিচার দেখতে হবে। সংস্কারের জন্য যথেষ্ট পরিমাণ সময় দিতে চায়, কিন্তু সবগুলি কাজে একসাথে করা সম্ভব, 1 বছরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। এই ব্যাপারে আপনি কি কোনো মন্তব্য করবেন কিনা, যদি আপনারা করতে চান? সর্বোচ্চ সহযোগিতা করতে এনি ভাইরা রাজি আছেন, এরকম একটা কথা বললেন। না, অবশ্যই আমরাও সেই সহযোগিতা চাই এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া আসলে এই সরকারকে ফাংশন করানো সম্ভব নয়। এবং এই সরকার কিন্তু অভ্যুত্থানের সমর্থনে গড়ে উঠেছে এবং এই অভ্যুত্থানে যেহেতু একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে, সকল রাজনৈতিক দলগুলা এবং ছাত্র জনতার অংশগ্রহণ ছিল, ফলে এই সরকার কিন্তু সবাইকে প্রতিনিধিত্ব করে। এই জন্য আমি এর আগেও যেটা বলেছি যে কোনো জাতীয় সিদ্ধান্তের জন্য আমরা কিন্তু এই রাজনৈতিক দলগুলো এবং ছাত্র জনতার ঐক্যমত্যের ভিত্তিতেই দেশ পরিচালনা করতে চাই। নির্বাচনের মেয়াদে এনি ভাইও প্রায় একই রকম কথাই বলেছেন। কিন্তু জনাব ইসলাম, সম্প্রতি আপনার একজন সতীর্থ, একজন সমন্বয়ক নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি ঘোষণা করেছেন। তার এই পরিচয় কি আপনি আগে থেকেই জানতেন? এরপর থেকে আলোচনা আছে যে 152 জন সমন্বয়কের মধ্যে 108 জন শিবিরের। অনেকে জানতে চাইছেন সমন্বয়কদের প্রকৃত সংখ্যা কত, তাতে কতজন শিবির নেতা রয়েছেন, অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের কেউ কি রয়েছেন আসলে, নাকি শিবির এবং কোনো ছাত্র সংগঠন সেই অর্থে করেন না, এরকম লোকই বেশি?
দেখুন, আমরা যখন এই আন্দোলনটা গড়ে তুলেছিলাম এবং আমরা কিন্তু এই আন্দোলনে কেউ রাজনৈতিক পরিচয়কে সামনে এনে এই আন্দোলনটি করিনি। সবার রাজনৈতিক পরিচয়টি এক করতে সরিয়ে আমরা দল মত পরিচয় ভুলে গিয়ে এই আন্দোলনটা করেছি। ফলে এখানে কে শিবির, কে ছাত্র দল, কে কোন সংগঠন করে এটা কিন্তু বিবেচনা হয়নি। এখন একটা পরিস্থিতিতে কেউ যদি তার নিজের সংগঠন, নিজের রাজনীতি করতে চায়, সেই সুযোগ কিন্তু আছে। ইভেন আমি যে নিজে যে ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম, ছাত্র শক্তি, গণতান্ত্রিক ছাত্র শক্তি, তার নামও কিন্তু আমরা এই অভ্যুত্থানের আগে বা পরে কোথাও কিন্তু উল্লেখ করি নাই। কারণ আমরা মনে করি এই আন্দোলনটি একটা ঐক্যমত্যের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে মূলত এই আন্দোলনটি শুরু হয়েছে, পরিচালনা হয়েছে এবং সম্পন্ন হয়েছে। নাহিদ ইসলাম, বৈষম্য বিরোধী আপনি বললেন বলে এই প্রশ্নটি একটু করতে হচ্ছে আমার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা আপনারা কয়েকজন, বিশেষ করে আপনি এবং অবশ্যই আক্তার সাহেব, তারা গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা ছিলেন। সম্প্রতি আপনাদের এই সংগঠন স্থগিত করা হয়েছে, এর কারণ আসলে কি? ডক্টর ইউনূসের 2.5 মাসের দল নাগরিক শক্তির সাথে এর সম্পর্ক রয়েছে কি? না, ডক্টর মোহাম্মদ ইউনূসের দলের সাথে এটার কোনো সম্পর্ক নাই। আমরা এই দলের নামও জানতাম না। ছাত্র শক্তি নামে 60-এর দশকেও একটা ছাত্র সংগঠন ছিল আসলে। তো আমরা সেটার সাথে এটা সম্পর্ক নেই। এবং এই সংগঠনটি আমরা স্থগিত করা হয়েছে কারণ যেহেতু এই সংগঠনের প্রধান নেতৃত্ব যারা, আক্তার হোসেন, তিনি নাগরিক কমিটিতে এখন কাজ করছেন এবং আমি এবং আসিফ মাহমুদ সরকারে কাজ করছি। ফলে নেতৃত্ব ছাড়া এই সংগঠনটি কিন্তু এখন রান করতে পারছে না। ফলে এই কারণে কমিটিটি স্থগিত করা হয়েছে এবং ছাত্র রাজনীতি নিয়ে যেহেতু একটি আলোচনা চলছে, সংস্কারের কথা চলছে, তো সেই পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী আমরা সামনের সিদ্ধান্তটি হয়তো নিবে এবং যারা এখন মাঠে আছে, ছাত্র শক্তিতে কাজ করছে, তারাই মূলত ছাত্র শক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। আচ্ছা, আপনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং ব্যক্তিগত ভবিষ্যৎ নিয়ে আমরা একটু জানতে চাইবো এবং সেটা আপনি আসলে কিরকম দেখতে চান সেটা আমরা জানতে চাইবো। তার আগে একটু এনিভের কাছে জানতে চাই যে এনিভে, আপনাদের দীর্ঘদিনের জোট এবং যুগপত নেতা, যুগপত আন্দোলনের সঙ্গী জামায়াতের সঙ্গে আগের সখ্য আর আপনাদের নাই। অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা নিয়ে বিএনপি শীর্ষ পর্যায় থেকেও এক ধরনের বিরক্তি আমরা দেখেছি। সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে জামায়াত আপনাদের থেকে একটু এগিয়ে থাকছে বলে মনে হয়। আপনার কাছে কি মনে হয় যে এই সরকার আসলে জামায়াতকে আপনাদের থেকে বেশি গুরুত্ব দিচ্ছে, বা এই সরকার একটু চাচ্ছে যে জামায়াত ক্ষমতায় আসুক, আপনাদের থেকে বেশি গুরুত্ব পাক? আসলে আমরা এইগুলা মোটেও মনে করি না, কারণ আমরা কি করছি, কি করব, এটা হলো আমাদের নেক্সট স্টেপ। আর আপনি যেটা বলছেন, জামাতের সঙ্গে আমরা এখানে কোনো মানে একটা আলাদা কম্পিটিশন গড়ে তুলছি না। জামাতের একটা আদর্শ ভিত্তিক রাজনীতি আছে, আমাদের বিএনপির একটা আদর্শ ভিত্তিক রাজনীতি। যার যার রাজনীতি শেষে করছে। শুধু দেখুন যে আমরা যে রাজপথে যে আন্দোলন করেছি, সে আন্দোলনের মধ্যে জামাত তাদের ভূমিকা ছিল, আমাদের ভূমিকা ছিল, এবং যুগপৎ আন্দোলন করতে গিয়ে অনেক রাজনৈতিক দল তারা তাদের ভূমিকা পালন করেছে। সুতরাং যার যার রাজনীতি, যার যার আদর্শ ভিত্তিক। সুতরাং এখানে কারোর সঙ্গে আমরা কারোর একেবারে বৈরিতা নিয়ে আমরা সেখানে এখনই কম্পিটিশনে চলে যেতে হবে, সেখানে মারামারি হানাহানি, সেই দিকে আমরা জাতিকে নিয়ে যাওয়ার জন্য কোনোভাবেই পক্ষপাত করছি না, বা পক্ষপাতমূলক আচরণও আমাদের মধ্যে নাই। আমাদের একটাই টার্গেট, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। যে কথাটা একটু আগে নাইক সাহেব বললেন যে আমাদের টার্গেট হলো আন্দোলনের ফসল। আমরা সবাই মিলে যুগপৎ আন্দোলন করেছি, সবাই মিলে আন্দোলন করেছি, আন্দোলনে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি। এখন আমাদের দেশ গড়ার আন্দোলন, দেশটাকে সুন্দর করব, ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে হবে সেটার জন্য আমাদের করণীয় কি হওয়া উচিত সেটা আমরা বিবেচনা করছি। সেই ধাপে আমরা কাজ করছি এবং আমাদের পার্টি, আমরা সবচেয়ে বেশি, আপনারা লক্ষ্য করেছেন যে এই সরকারকে সহযোগিতা করার জন্য এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সেই কাজটুকু করছি ইনশাল্লাহ। কিন্তু আপনারা কি এটা ফিল করতেছেন যে সরকারের সাথে আপনাদের সম্পর্ক থেকে জামায়াতের সম্পর্ক একটু বেশি গভীর? বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়োগের ক্ষেত্রে কি পয়েন্ট পজিশনগুলিতে, মানে বিটিভি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সব জায়গায় আপনারা নাই? মুখ্য নয়, জামায়াত ইসলামী আছে, মুখ্য নয় তারা। আমার মনে হয় এগুলো খুব মুখ্য না, কে কোথায় আছে। কথা হলো যে অ্যান্টি আওয়ামী লীগ, রাইট, যেখানে অ্যান্টি আওয়ামী লীগ সেখানে আপনি আছেন। হ্যাঁ, যেখানে অ্যান্টি আওয়ামী লীগ আজকে যারা দেশের বাবুর্তি ক্ষুণ্ণ করেছে, দেশকে ধ্বংস করে দিয়েছে, তাদের বিরুদ্ধে এই জাতি ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, সংগ্রাম করেছে, এবং ভবিষ্যতে এই দেশটাকে আমরা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সবার সহযোগিতা কামনা করছি এবং সবাইকে নিয়ে আমরা ফ্যাসিবাদ বিরোধী। কিন্তু আপনারা চান না এনি ভাই প্ল্যাটফর্মটার নেতৃত্বে বিএনপি থাকুক? এই প্ল্যাটফর্মটার নেতৃত্বে কখনো নাহিদ ইসলামকে, কখনো নাহিদ ইসলামকে, কখনো শফিকুর রহমানকে দেখা যাচ্ছে। এটা আপনাদের জন্য একটু বেদনাদায়ক না? একটু বেদনাদায়ক, কখনো ছাত্ররা, কখনো জামায়াত। বিএনপির পলিটিক্স,
খালেদা জিয়ার নেতৃত্ব, তারেক রহমানের নেতৃত্ব যদি সবার সামনে খুব স্পষ্টভাবে সবাইকে আকৃষ্ট করতে পারে, তাহলে অবশ্যই আমাদের নেতৃত্ব জনগণ আমাদেরকে বসাবে। কিন্তু এই সরকার পতনে তো তারেক রহমানের ভূমিকা জিরো, কেউ কেউ বলছেন। তারেক রহমান যদি না, এখন তো আপনি বললেন, আর কেউ কেউ বলছে হয়তো আপনাকে বলেছেন, কিন্তু আমাদেরকে বলেন নাই। বরং এই কথা বলেছেন যে তারেক রহমান বিদেশে বসেও, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত অসুস্থ ছিলেন, তার মধ্যে দেশের তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি আমাদের ওয়ার্ড লেভেল, ইউনিয়ন লেভেল, থানা লেভেল, উপজেলা লেভেল, আমাদের কেন্দ্র এবং জেলা লেভেলে যেভাবে দলকে ঐক্যবদ্ধ করেছেন এবং জাতিকে, সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করেছেন, সে আন্দোলনের ফসল হিসাবে আমাদের ছাত্র ভাইরা যখন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য এগিয়ে গিয়েছেন, সেখানে তারেক রহমানের নেতৃত্বে তিনি সমর্থন দিয়েছেন। এবং পরবর্তীতে সর্বশেষ যখন শহীদ মিনারে আমাদের ছাত্র ভাইরা যখন আহ্বান জানিয়েছে সকল রাজনৈতিক দলকে, তখন তার নেতৃত্বে এই বিএনপি স্ট্যান্ডিং কমিটির অনেক নেতৃবৃন্দ জেলে ছিলেন, আমরা অনেকেই জেলে ছিলাম, কিন্তু তিনি দেশের বাইরে বসেও যেভাবে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বের ফসল হিসাবে আজকে সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব নাহিদ ইসলাম আপনার কাছে প্রশ্নে যাওয়ার আগে আমাদের দর্শকদের মধ্যে একটা বড় অংশ যে বিষয়টি আমার মাধ্যমে আপনার কাছে উপস্থাপিত করতে বলেছেন, সেই দুটি বিষয় আগে একটু বলে রাখি। 43তম BCS এর পাশ করার পরও তাদের গেজেট নোটিফিকেশন কেন হয় নাই, সেটি আপনার একটু আমলে আছে কিনা এবং সেটি নিয়ে আপনি কোনো কিছু করছেন কিনা, সেই ব্যাপারে তারা একটু জানতে চেয়েছেন। আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে তারা বয়স সীমা, সরকারি চাকরির বয়স সীমা 35 বছর বয়স পর্যন্ত হবে কিনা, সেটি আপনারা কিভাবে করবেন সেটি জানতে চেয়েছেন। আর আমার প্রশ্নটিও করে রাখি, আপনি আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে, শুধু আপনি যদি খুব এই দুটি যদি আপনি জবাব দেন, তারপর আমি আপনার মতামত বলেন, তারপর আমরা প্রশ্নটি করি, কারণ এই প্রশ্নটি আবার এনিভাইয়ের বক্তব্যের সাথে লিঙ্কড। জি না, এখানে হচ্ছে প্রশাসন তো সংস্কারের কমিশন হয়েছে, বয়স সীমার বিষয়টাও আলোচনা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যেই পিএসসির সাথেও আমাদের আলোচনা হচ্ছে, যাতে এই যে নিয়োগ পরীক্ষা শুধু BCS না, অনেকগুলো পরীক্ষা স্থগিত আছে, সেই পরীক্ষাগুলো যাতে দ্রুত দেওয়ার ব্যবস্থা করা যায়, সে বিষয়ে আমরা কাজ করছি। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই সেটি পরীক্ষাগুলো হবে। ওকে, আর প্রশ্নটি হচ্ছে যে এক দফা সরকার পতন আন্দোলনের আগে আপনাদের যে 9 দফা দাবি ছিল, তাতে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ছিল আপনাদের, কিন্তু অনেক ক্ষেত্রে সেটি দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না হয়ে গোটা ছাত্র রাজনীতি নিষিদ্ধের দিকে আপনারা যাচ্ছেন, এটি একটা কথা। আরেকটি কথা হচ্ছে যে উপাচার্যদের সরিয়ে দেওয়া হয়েছে, বড় পদগুলিতে নতুন নিয়োগ হয়েছে, 2-3 মাস বন্ধ থাকার পরে ক্লাসও শুরু হয়েছে, কিন্তু ছাত্রলীগের যারা নেতাকর্মী আছেন তাদের লেখাপড়ার কি হবে? আপনারা, তারা তো ক্যাম্পাসে ফিরতে পারছে না, রাজশাহীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদেরকে পিটিয়ে মারা ঘটনা ঘটেছে, তাদের আসলে ভবিষ্যৎ কি হবে? এই দুটি ব্যাপারটা যদি একটু বলেন। আরেকবার একটু যদি বলতেন। মানে একটা তো হচ্ছে যে 9 দফার একটা দফা ছিল যে ছাত্র রাজনীতি, ছাত্র রাজনীতিটাকে দলীয় লেজুর ভিত্তি মুক্ত করবেন, কিন্তু এখন দেখা যাচ্ছে ছাত্র রাজনীতি বাদ দেওয়ার। জি দেখুন, ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা কিন্তু মানে আমরা বলছি না, বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকেও বলা হচ্ছে না সরাসরি, মূলত সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে এটি আসছে কেন, এটাও আমাদের একটু বুঝতে হবে যে আমাদের কিন্তু শিক্ষার্থীদের একটা দীর্ঘদিনের ট্রমা রয়েছে, যে একটা ক্ষমতায় সরকার যায় এবং তার ছাত্র সংগঠন সেখানে ক্ষমতা চর্চা করে, দখলদারিত্ব করে এবং শিক্ষার্থীদের উপর নির্যাতন করে। এখন সামনের আমরা এখানে এখন না হলে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু সামনে যদি একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে, তার ছাত্র সংগঠন যে একই কাজ করবে না, সেই নিশ্চয়তাটা শিক্ষার্থীরা চাচ্ছে এবং সেই ট্রমা থেকে কিন্তু সারা এই কথাটা বলছে। কিন্তু আমরা মনে করি যে এটি কোনো সমাধান নয়, ছাত্র রাজনীতি অবশ্যই থাকতে হবে। সেক্ষেত্রে দলীয় লেজুর ভিত্তি মুক্ত করেই স্বাধীনভাবে ছাত্রদেরকে কাজ করতে দিতে হবে, রাজনৈতিক চর্চা করার সুযোগ দিতে হবে। আর ছাত্রলীগের ছাত্রদের ক্যাম্পাসে ফেরা বা তাদের জীবনের নিরাপত্তা, শিক্ষা জীবনের নিরাপত্তা, সেক্ষেত্রে দেখেন, ছাত্রলীগের একটা বড় অংশ কিন্তু এই আন্দোলনের সময় আমাদের সাথে জড়িত হয়ে গেছে, আন্দোলনের শুরু থেকে, কোটা সংস্কারের সময় থেকে কিন্তু তারা আমাদের সাথে এসেছিল। এবং ছাত্রলীগের আসলে খুব কম একটা অংশ যারা আসলে চিহ্নিত সন্ত্রাসী, যারা আসলে বেশিরভাগই যারা অছাত্র অথবা সন্ত্রাসী কার্যক্রম করেছে ক্যাম্পাসগুলোতে, হলগুলোতে, তারাই কিন্তু আজকে ভয়ে ক্যাম্পাসগুলোতে আসতে পারছে না, কারণ তাদের আসলে কোনো নৈতিক জায়গা থেকেও তারা শিক্ষার্থীদের সামনে দাঁড়াতে পারছে না। তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে। আমরা একটা রিকনসিলিয়েশন প্রজেক্ট অবশ্যই চাই, যারা চিহ্নিত, যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনগত ব্যবস্থা যাতে নেওয়া হয়, এবং এছাড়া যারা নিরপরাধ বা নীরব ভূমিকা পালন করেছে তারা তাদের শিক্ষা জীবন শেষ করতে পারবে। এই বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি। ওকে, মানে অনেকে এরকম একটা বলছেন যে যারা আসলে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে তো মামলা, তারপর আইনি কার্যক্রমগুলি হতেই পারে, কিন্তু শুধুমাত্র আরেকটি দল সমর্থন করার জন্য তাদের বিরুদ্ধে যাতে কোনো মানে
ব্যবস্থা না নেওয়া হয় সে ব্যাপারে নিশ্চয়ই আপনারা দেখছেন, মানে ব্যাপারটা যাতে আইন নিজের হাতে না তুলে নিয়ে সেটি যেন। খালেদ ভাই, আমি জাস্ট একটা কথা বলতেছি যে আমরা কিন্তু আর আগের পরিস্থিতিতে নাই যে অমুক দল সমর্থন করে, এটা কিন্তু ছাত্রদল শিবিরের মতো বিষয় না যে ছাত্রদল করে দেখে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া নেই, এখন ছাত্রলীগ করে বলে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। একটা গণহত্যা হয়েছে এবং এইখানে কত কত শিক্ষার্থীদের উপর হত্যা করা হয়েছে, এটার বিচার না হওয়া পর্যন্ত তারা যদি তাদের সাথে এই ঘটনার সাথে জড়িত থাকে, এবং ক্যাম্পাসগুলোতে আপনি দেখেছেন 15 তারিখ কিভাবে আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা, বর্বরোচিত হামলা করা হয়েছে, তো সেই হামলাগুলোর বিচার যারা এটার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে অবশ্যই প্রশাসনিক ভাবে এবং আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। এবং এছাড়াও আমরা বলেছি যে গত 16 বছর ধরে যারা ক্যাম্পাসগুলোতে এই ধরনের হামলা নিপীড়ন করেছে, এবং প্রচুর অভিযোগ কিন্তু প্রক্টর অফিসে এখনো জমা আছে যেটার কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে এটাতে দ্বিমত পোষণ করার কোনো কাজ দরকার নাই, সুযোগ নাই, কারণ এগুলির বিচার হতেই হবে। ছাত্রলীগ গত 16 বছরে যত কিছু ছাত্র ছাত্রী নির্বিশেষে যে 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 নিপীড়ন চালিয়েছে তার বিচার আসলে অবশ্যই হতে হবে। আমাদের শুধু কথা ছিল যে সেটি যেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়। শুধুমাত্র আপনি এটি পরিষ্কার করলেন যে শুধুমাত্র ছাত্রলীগ, ছাত্র শিবির, ছাত্র দল বলেই তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না, এরকম কোনো কিছুর ব্যাপারে আপনার সিদ্ধান্ত নেন। আপনাকে ধন্যবাদ। আমি একটু এনিভাইয়ের কাছে যেতে চাই। এনিভাই, এই আপনি জানেন যে দলের মাননীয় মহাসচিব, মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় মহাসচিব পরিষ্কার বলেছেন যে ছাত্র রাজনীতি বন্ধের বিরোধিতা করেছেন, যেটি ছাত্র রাজনীতি বন্ধ হিসাবে আপনি এটি দেখছেন, সেটি আপনি আসলে কীভাবে দেখেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিরিট ছিল, যে দলীয় লেজুর যারা করছেন সেই সব থেকে ছাত্র রাজনীতিকে মুক্ত করা, তার সাথে আপনি স্পিরিটের দিক দিয়ে একমত কিনা? 2 হচ্ছে, আপনারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে, ছাত্র রাজনীতির নেতৃত্বে দিচ্ছেন, আপনি আসলে আমারও নেতা ছিলেন, কারণ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন আপনার সংগঠন থেকে আপনি সবচেয়ে বড় পজিশনে আপনি ছিলেন, সেই হিসাবে আমাদের সবার সাথেই আপনাদের দেখা হয়েছে। তখন আপনারা ছাত্র শিবির ও ছাত্র সমাজের কার্যক্রম আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতে দেন নাই, আপনারা বন্ধ করেছেন। এখন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরদের যে নেতাদের নামই বলা যায়, সবার আগে জেনেছেন, সবার আগে বসেছেন নবনিযুক্ত ভিসি, তাদের সাথে কথা বলছেন, তো সেটাকে আপনারা আসলে কিভাবে দেখেন? 2টি প্রশ্ন। একটি প্রশ্ন হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিরিট ছাত্র রাজনীতি সম্পর্কে, তার থেকে আপনার স্পিরিট আলাদা কিনা? 2 হচ্ছে শিবির আর ছাত্র সমাজ প্রকাশ্যে এসে সভাপতি ভিসিদের বৈঠক করা, সেটিকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আমি অ্যাডভাইজার নাহিদের কথাগুলোকে আমি একটু আগে যেটা উনি বলছেন ওগুলোকে আমি সমর্থন করেই বলছি। যারা হত্যা, সন্ত্রাস, রাহাজানির সঙ্গে জড়িত ছিল আইন অনুযায়ী তাদের বিচার হবে। আর যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হিসাবে ছিলেন, এই ভাইস চ্যান্সেলর হিসাবে কিন্তু একটা অবৈধ সরকারের অবৈধ নিয়োগ ছিল, সুতরাং তাদেরকে এখানে নিয়ে আসা এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। আর আইন অনুযায়ী যাদের বিচার হবে, বিচারের প্রক্রিয়ায় তাদেরকে সেখানে মোকাবিলা করতে হবে। আর সাধারণ ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেন আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বলেন, তারা তাদের উন্মুক্ত ছাত্র রাজনীতি থাকাটাই উচিত। কারণ ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে দুর্বৃত্তায়ন কিন্তু বেড়ে যাবে, এটা সন্ত্রাস, অত্যাচার, নির্যাতনের মাত্রাও বেড়ে যাবে। তবে আমরা যারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কথা বলার চেষ্টা করছি, আসলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিকে আমরা ওন করি না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের একটা সহযোগী ছাত্র সংগঠন আছে, ঠিক অন্যান্য দলেরও সহযোগী বা অঙ্গ সংগঠন আছে, তারা তাদের রাজনীতি অবশ্যই করা উচিত। ছাত্র রাজনীতির ভাবমূর্তি রক্ষা করে ছাত্র রাজনীতি করতে হবে। হ্যাঁ, এখানে যেটা সাধারণ ছাত্রদের পক্ষ থেকে কথা উঠেছে যে ছাত্র রাজনীতি আসলে বন্ধ করবে কি করবে না, সেটার জন্য ডায়ালগ হতে পারে, আলোচনা হতে পারে, এবং সেটা কি ছাত্র রাজনীতি সংস্কার হতে পারে, গুণগত পরিবর্তন আনা যায়, এবং ছাত্রদের জন্য ছাত্র রাজনীতি, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যেন ছাত্র রাজনীতি সেটা ছাত্রদের অধিকার প্রশ্নে থাকে, সেগুলাকে প্রাধান্য দিয়ে সকল রাজনৈতিক দলের সঙ্গে যদি আমরা ডায়ালগের প্রেক্ষাপট তৈরি করি। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, আলোচনা হয়েছে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি এটাই বলতে পারি, তাদের নিজস্ব একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, তারাও আলোচনা করছেন যে আমরা কোনোভাবেই
ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবো না এই কথা আমরা বলতে চাই না। হ্যাঁ, ছাত্র রাজনীতির সেখানে অবশ্যই সচেতন হতে হবে, দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, রেগুলার ছাত্ররা যেন ছাত্র রাজনীতি করেন, ছাত্ররা যেন ছাত্র রাজনীতি করেন, সেখানে যেন সংস্কার নিয়ে আসতে পারি, সেই ডায়ালগ কিন্তু এনি ভাই আমি আপনি জানেন সবকিছু, কারণ আপনার মানে আপনি প্রখর মেধাবী একজন মানুষ এবং আপনার মনেও থাকে, এখন তো আপনি রাজনীতি করছেন সেগুলো, কিন্তু আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক ঢাকার বাইরে সমাবেশ করতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন। কোনো কোনো ক্ষেত্রে অভিযোগ রয়েছে বিএনপি সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রদল এসব ঘটনার সাথে সম্পৃক্ত ছিল। এই বিষয়টি নিয়ে কি আপনি কিছু বলবেন? আমি আপনাকে বলে রাখি, আমরা কিন্তু দেখেছি যে ছাত্রদল এটা অস্বীকার করেছে, কিন্তু এনিওয়ে এটা তো আমাদের মুখস্থ। এখন ছাত্রলীগ নাই এবং ছাত্রলীগের কারো এরকম সাহস নয় যে এইগুলি আইসা এরকম বাধা দিবে। এগুলি যদি করে তাহলে এটা ছাত্রদলই করছে, মানে এটা হচ্ছে ছাত্রলীগ নাই, আওয়ামী লীগ নাই, তাদের প্রেতাত্মারা আছে, তাদের অর্থ আছে, কড়ি আছে, এবং তারা সবাই কিন্তু হাসিনার মতো পালিয়ে যায় নাই, তাদের সবাই কিন্তু এই দেশেই আছে এবং তারা বসে আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত, দেশের বাইরে এবং দেশের ভিতরে বসে। সুতরাং এটাকে কোনোভাবে আপনি উপেক্ষা করতে পারবেন না। আর ছাত্রদল কোনোভাবে এই সমস্ত ঘটনার সঙ্গে সম্পৃক্ত না। আমরাও 2-4টা কথা এরকম শুনেছি, কিন্তু এই শোনার ক্ষেত্রে এবং আমাদের নির্দেশনা এবং আমরা সহযোগিতা করেছি, আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা সহযোগিতা করেছি। আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্রদের ভিতরে লুকিয়ে থাকা কিছু কিছু দুর্বৃত্ত কিন্তু থাকার হয়তোবা চেষ্টা করছে, হয়তোবা এরা বৈষম্য বিরোধী ছাত্রদের নামে না, কিন্তু ষড়যন্ত্র করছে যারা করার। আমরা এই ব্যাপারে খুবই স্পষ্ট এবং আমাদের ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল আমরা সর্বাত্মক সহযোগিতা করছি এই কারণে যে এই দেশে ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে আমরা পুনরুদ্ধার করব, এই দেশে ছাত্র রাজনীতি যেন থাকে এবং আপনি তো এত চমৎকার বলেন, শুনতে ইচ্ছা করে শুধু, কিন্তু আপনি এটা বলেন যে আপনারা ছাত্রদলের পক্ষ থেকে কি এরকম কথা শুনতে পাচ্ছেন না যে আমরা এতদিন ধরে 15, 16, 17 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় নাই, রাষ্ট্রের বিভিন্ন নিপীড়ন যন্ত্রের মুখোমুখি হয়েছে, এখন আবার নতুন করে ক্ষমতাটা বিশেষ করে তরুণদের বা যুবকদের ক্ষমতাটা আরেকজনের কাছে যখন যায় প্রকটভাবে, তারা সেটিকে আসলে সমূলে প্রথম থেকেই এটিকে উৎপাটিত করতে চাইবেন এবং সেটি দিয়ে আপনাদেরও নির্দেশনা চাইছেন যে তারা এটি করার জন্য? দেখুন, আমাদের যে বয়স, আমি যদি আমাকেই বলি যে বয়স, আমি নিজেকে এখনো তো বলি না যে আমাদের তরুণ পার হয়ে গেছে। ঠিক একইভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও কিন্তু আমাদের তরুণদের নেতা। আর আমরা স্যালিউট করি যে এই দেশের তরুণদের নেতৃত্বেই আন্দোলন অতীত হয়েছে, ভবিষ্যতে মানে এবারও হয়েছে এবং ভবিষ্যতে তরুণরাই দেশ গড়বেন। সুতরাং তরুণদেরকে গাইড করা, তরুণদের সঙ্গে থেকে দেশ গড়া, এটা আমাদের কাজ, এটা আমাদের স্পিরিট। আমরা এই স্পিরিটের সঙ্গে একত্রিত হয়ে এখনো বলছি যে বাংলাদেশের ছাত্র রাজনীতি এবং এই যে জেড জেনারেশন, এদের পরামর্শগুলা গ্রহণ করা, এদের সঙ্গে আলোচনা করা এবং এদের ভাবমূর্তিকে ধরে রেখে কাজ করা এবং ভবিষ্যতে এরা যেন ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়। কারণ ছাত্র রাজনীতির সঙ্গে যদি সম্পৃক্ত এরা না হয়, তাহলে এই দেশে ছাত্র রাজনীতির নতুন ভাবমূর্তি তৈরি হবে না, যেটা ছাত্র রাজনীতির উপর অনেক কালিমা লেপন হয়েছে অতীতে, সেটাকে গুছিয়ে এনে ভবিষ্যতে ভাবমূর্তি তৈরি করে এই জেনারেশন যেন এগিয়ে যায়, সেজন্য সর্বাত্মক সহযোগিতা আমরা এই জেনারেশনকে করব এবং সর্বাত্মক সহযোগিতা করছি এবং করব। আমি একটু নাহিদ ইসলামের কাছে শুনি। জনাব নাহিদ ইসলাম, আপনি জানেন যে ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক ছিলেন তারা জেলা জেলায় মত বিনিময় সভা করছেন, অনেক জায়গায় এই নিয়ে গন্ডগোল হয়েছে। আপনাদের রাজনৈতিক দল গঠন কি বাধার মুখে পড়ছে কিনা, এই বাধা দেওয়ার ক্ষেত্রে আপনি বিএনপি জামায়াতের কোনো ভূমিকা দেখেন কিনা? দল ঘোষণা না হলেও স্পষ্টতই সমন্বয়করা এখন রাজনৈতিক কর্মসূচিতে আছেন, এর খরচ কিভাবে জোগাড় হচ্ছে? কোনো কোনো জেলায় কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মধ্যে গ্রুপিং, আবার সমন্বয়কদের বিরোধিতা করে সাধারণ শিক্ষার্থীদের আলাদা গ্রুপ হয়ে প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি। যদি সবগুলি বিষয় একটু অ্যাড্রেস করেন, আপনার সুবিধা থেকে আমি আরেকবার একটু বলে দিব যে যাচ্ছে। ঠিক আছে, আপনার এই প্রশ্নের আগে আমি অ্যানি ভাইয়ের কাছেও কিছু প্রশ্ন আর কি বা কথা বলতে চাই। প্লিজ বলেন। জি, অ্যানি ভাই তো আমাদের খুবই পরিচিত ছাত্র নেতা ছিলেন। আমাদের পরিচিত বলতে আমরা শুনেছি তার কথা ক্যাম্পাসে এখনো আলোচিত হয়। তো এখানে যে একটা বিষয় যে আমরা যেটা বারবার বলছি যে ছাত্ররা স্বাধীনভাবে আসলে রাজনৈতিক কার্যক্রম করতে হবে তাদেরকে, এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে এবং এই মুহূর্তে তাদের এই কমিটমেন্টটা ছাত্রদের কাছে করতে হবে যে একটা ছাত্র সংগঠনকে কি তারা কেবল তাদের দলীয় কাজে লেজুর হিসেবে ব্যবহার করবে নাকি স্বাধীনভাবে তাদের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের পক্ষে কাজ করার সুযোগ করে দেবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ছাত্র রাজনীতি বা ছাত্র নেতৃত্বের বিকাশের প্রধানতম জায়গাটা কিন্তু ছাত্র সংসদ নির্বাচন, এবং আমরা কিন্তু 90-এর ডাকসুর কথাও শুনেছি।
এবং কিন্তু 90-এর পরে বিএনপি যখন ক্ষমতায় আসলো তখন কিন্তু ছাত্র সংসদ নির্বাচন আমরা দেখতে পেলাম না, এবং যার ধারাবাহিকতা আওয়ামী লীগে রেখেছে, এবং 28 বছর কিন্তু ডাকসু নির্বাচন ছিল না। ডাকসু নির্বাচন ছাড়া, ছাত্র সংসদ ছাড়া কিন্তু আপনি কোনো ছাত্র রাজনীতি আসলে কল্পনা মানে যে ছাত্র রাজনীতি সেটা আসলে সঠিক নেতৃত্ব চর্চাটা হয় না। তো ছাত্র সংসদ এই নির্বাচনটা আসলে এই বিএনপি যদি ক্ষমতায় আসে তারা এটা অব্যাহত রাখবে কিনা, বা তারা পূর্বে এটি রাখেনি কেন, এই বিষয়টি আমি তার কাছে জানতে চাচ্ছি। আর দ্বিতীয়ত আপনি যে বিষয়টা বললেন, এখানে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে বা আমাদের কারো পক্ষ থেকে কিন্তু রাজনৈতিক দল করার কথা বলা হয়নি। এবং এটি আরো স্পষ্ট করছি, আমরা দুইজন যারা এখানে সরকারে এসেছি তাদের সাথেও কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনে একটা তফাৎ ঘটে গেছে, এবং আমরা কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রমে এই মুহূর্তে যুক্ত থাকছি না, কারণ আমরা সরকারের কাজে মনোনিবেশ করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার যে দাবি দেওয়া, তার 1 দফা 9 দফা এগুলো কিন্তু এখনো পূরণ হয়নি, হত্যার বিচার হয় নাই, আহত এবং শহীদ পরিবারদেরকে এখনো সহযোগিতা পৌঁছানো যায় না। তারা কিন্তু সেই দাবিগুলো নিয়ে কাজ করছে, সেটার জন্য বৈষম্যবিরোধী আন্দোলন দেশ পুনর্গঠনে ছাত্রদের জায়গা থেকে কাজ করছে। এবং সারা দেশে যে শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের সাথে একটা মত বিনিময়, তারা কি ভাবছে সেই জায়গাতে কিন্তু তারা আমাকে একটু সাহায্য করবেন। প্রথম কথা হচ্ছে যে আপনি বলছেন যে আপনি এবং জনাব আসিফ এবং আমি ধরে নিচ্ছি যে জনাব মাহফুজও, তাহলে আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আপনারা একটু দূরত্ব মেনটেন করছেন, অর্থাৎ আপনারা সরকারে আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কদের যে কাজ, তাদের যে এর সাথে আপনাদের সম্পর্ক এখন একটু দূরবর্তী, মানে ডে টু ডে অপারেশন কোনটা নাই। জি, আচ্ছা, মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোন সরকার দলীয় কিন্তু প্ল্যাটফর্ম না, আসলে এটি একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম, অভ্যুত্থান নেতৃত্বদানকারী প্ল্যাটফর্ম, এবং অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা কাজ করছে। এবং খুব শীঘ্রই হয়তো বৈষম্যবিরোধী আন্দোলন পুনর্গঠিত হবে, সেখানে হয়তো আমরা তো থাকবো না, আমরা এখন থেকেই নাই, আমরা কিন্তু কোনো সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করছি না। কিন্তু জনাব নাহিদ ইসলাম, আপনি অনুষ্ঠান শুরুর আগে আমি আর এনি ভাই আলোচনা করছিলাম আপনার সাথে, আপনি এখনো মাত্রই শিক্ষা জীবন হয়তো আপনার শেষের পথে বা শেষ আপনি করছেন, মানে আপনি যদি আরো বেশি পড়াশোনা করেন সেটা তো আপনি করতেই পারবেন, কিন্তু তাহলে আপনার বা আসিফ মাহমুদের বা জনাব মাহফুজের, জনাব আসিফ মাহমুদের তাদের ভবিষ্যৎ কি? মানে তারা আপনারা কি করবেন? মানে আপনারা তো রাজনীতিই করবেন, তাই না? মানে আপনারা তো চাকরি বাকরি করতে পারবেন না, পারবেন কি? জানি না চাকরি বাকরি করতে পারবো কিনা। আমরা দেখেন, আমার ব্যক্তিগতভাবে আমি কিন্তু রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল দেখে আমরা ছাত্র সংগঠন গড়ে তুলেছি এবং ক্যাম্পাসে কাজ করেছি, ফলে সেই রাজনৈতিক আকাঙ্ক্ষা কিন্তু আমাদের আছে। তবে রাজনীতি কিন্তু কোনো একক সিদ্ধান্ত না, আমি ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমরা এখন রাজনৈতিক দলকে কোনো প্রাধান্য দিচ্ছি না, এটি আমাদের মানে কোনো কাজ না। আমাদের এখন প্রধান কাজ হচ্ছে এই যে দেশ পুনর্গঠন, সরকারের থেকে এবং সরকারের বাইরে যারা আছে সকলে মিলে দেশ পুনর্গঠনে কাজ করে এবং সকলকে সহযোগিতা করে, আমরা সেটিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। রাষ্ট্র সংস্কারে যে কাজটাকে সফল করে আমরা যাতে গণতান্ত্রিক রূপান্তর করতে পারি। পরবর্তীতে আমাদের এই দায়িত্ব শেষ হলে, নির্বাচন আসলে সেই সময় আমরা হয়তো সেই বিষয়ে একটা সিদ্ধান্ত নিব, কিন্তু আমরা এই বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, সেই উদ্দেশ্যে কোনো কার্যক্রম করছি না। তবে আমরা এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত করতে চাচ্ছি শিক্ষার্থীদের, কারণ আমরা মনে করছি যে এখনো আসলে আমাদের ভয়ের জায়গাটা কাটেনি। গণ অভ্যুত্থানকে রক্ষা করার জন্য হলেও এবং তার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য হলেও শিক্ষার্থীদের মধ্যে সেই সাংগঠনিক জায়গাটা থাকা দরকার। নাই, এ ব্যাপারে আমার কৌতূহল আসলে একটু বেশি, সেজন্য আমি একটু জানতে চাচ্ছি যে সত্যি আমি যদি মানে আই ক্যান ফিল ফর ইউ, যে ধরেন আমি এখন আসছি, এখন এটা 1 বছর থাকবো, 2 বছর থাকবো, 3 বছর থাকবো সরকারের জন্য, সেটা আমি জানি না। আমি এখন যেখানে আসছি, আমি যদি এখন রাজনীতি না করি, আমাকে আসলে চাকরি করতে হবে, কারণ আমার বিশ্বাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আপনারা যারা ছিলেন তারা এমন কোনো দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হবেন না যে আপনারা 1 বছর 2 বছর সরকারের থেকে এত টাকা আপনাদের হবে যে আপনাদের সারা জীবন আর কিছু না করলে হবে। আপনাদের আসলে আপনি আমি যারা একই ধরনের পরিবার থেকে আসছি, আমাদের আসলে পরিবারটি বয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কাজ করতে হবে কোনো না কোনো কাজের সাথে। সেটা আপনি কীভাবে করবেন মনে করেন যে, বা আপনার পরিকল্পনাটা কি আসলে? মানে এটা তো আপনাকে ভাবতে হবে, মানে আপনি কি ভাবছেন সেরকম? কারণ আপনি যদি এখন চাকরি নাই এবং ভাবার সময়ও পাচ্ছি না আসলে, রাইট। কিন্তু যেটা ধরেন, আপনি রাজনৈতিক দল কিন্তু এত সহজ কথা না, রাজনৈতিক কিছু মানুষ জড়ো হইলে একটা রাজনৈতিক দল হয়ে যায় না। সেটার জন্য আদর্শ লাগে, সেটার জন্য সংগঠন লাগে এবং কর্মসূচি লাগে। এখন আমাদের কাছে কিন্তু সেই সময়টা নাই যে আমরা একটা রাজনৈতিক দলের পিছিয়ে আসলে গড়ে তোলার জন্য সময়টা দিব। আমরা আসলে গভর্নমেন্টে আছি, আপনি পরিস্থিতি বুঝতেছেন আমাদের এই সময়টা কতটা পরিশ্রম করা লাগতেছে, এবং আমরা যেই প্রতিশ্রুতি নিয়ে এসেছি, আমরা কিন্তু একক সিদ্ধান্তে ব্যক্তিগত জায়গা থেকে আসি নাই। মানুষের কাছে কিন্তু আমাদের জবাবদিহিতা করতে হবে যে তাদের আকাঙ্ক্ষাটা আমরা বাস্তবায়ন করতে পারছি কিনা, বা আমরা আমাদের ভূমিকাটা পালন করতে পারছি কিনা। তো সেইটাই আমাদের সবচেয়ে বেশি মনোযোগ, আমরা সেই কাজটা সম্পূর্ণ করতে চাই।
তারপরে আমরা আমাদের ব্যক্তিগত দলীয় রাজনৈতিক সেই বিষয়গুলো নিয়ে আমরা ভাববো। আচ্ছা, আমার শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো আপনাদের প্রতি। আমি একটু জনাব এনি ভাই, আপনার কাছে আমি শেষ দুটি প্রশ্নে আসতে চাই। এই দুটি প্রশ্নের মধ্যে থেকে প্রথম প্রশ্নটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আপনাদের বড় দুটি অভিযোগ ছিল যে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি এই সরকার, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের মধ্যে দ্রুততার সাথে বেগম খালেদা জিয়ার মামলার ব্যাপারটি নিষ্পত্তি করা এবং তার পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার একেবারে চেষ্টা করেছে, কিন্তু বেগম খালেদা জিয়ার বিদেশে যেতে কি আসলে কোনো বাধা রয়েছে কিনা, তিনি দেশে যাচ্ছেন না কেন? এবং আরেকটি অভিযোগ ছিল যে তাদের হামলা মামলার আশঙ্কার কারণে জনাব তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, এরকমটা আমরা শুনেছি। কিন্তু এই সরকার ক্ষমতা এসেছে, সেটিও 60 দিন হয়ে গেল, জনাব তারেক রহমান দেশে ফিরছেন না কেন, বেগম খালেদা জিয়াকে কেন বিদেশ নেওয়া যাচ্ছে না, যেটি প্রধান দাবি ছিল, আপনি যদি খুব সংক্ষেপে আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ আপনাকে। একটু আগে অ্যাডভাইজার নাহিদ যে প্রশ্নটা আমার সামনে তুলে ধরেছেন, আমি সেটা আগে বলছি যে এই যে ডাকসু নির্বাচন, আমি বরাবরই 90-র পরে বিএনপি যখন 91-এ এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসে, আমি 90-র ডাকসুতে আমি নিজেও ইলেকশন করেছি এবং সেখানে আমি নির্বাচিত হয়েছি আমার খোকন পরিষদ। এর পরবর্তীতে ডাকসু নির্বাচন কেন হয় নাই? তো ওই সময় আমাদের রেগুলার স্টুডেন্ট এবং ইরেগুলার স্টুডেন্টদের মধ্যে একটা কম্পিটিশন ছিল এবং আমি রেগুলার স্টুডেন্টের পক্ষে ফাইট করেছি, দল আমাকে মনোনয়ন দিয়েছে। তার মানে কি, বিএনপি রেগুলার স্টুডেন্টের পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু ইরেগুলার স্টুডেন্টদের পক্ষে নিয়েছে তখন কিছু ইরেগুলার স্টুডেন্ট প্লাস আওয়ামী লীগ, ছাত্রলীগ, যার কারণে সেই নির্বাচন হতে পারে নাই। সেকেন্ড, 93-তে আবার যখন ডাকসু নির্বাচন হয় তখন আমাকে দল বিপি নমিনেশন দিয়েছে, সেটাও কিন্তু রেগুলার স্টুডেন্ট এবং ইরেগুলার স্টুডেন্টের ফাইট ছিল। সেখানে একই জিনিস ঘটনা ঘটেছে, সেখানে আমরা বরাবরই ডাকসুর পক্ষে ছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কিন্তু এই চক্রান্তকারীদের আওয়ামী লীগের বা মুজিববাদী ছাত্রলীগের তখন ওই ষড়যন্ত্রের কারণে আমরা নির্বাচন করাই নিতে পারি নাই। হ্যাঁ, এটাকে আপনি স্বাভাবিকভাবে বিএনপি সরকারের ছিল, কিন্তু আমরা সরকারের থাকলেও বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকার সেখানে সরাসরি হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। আর ভবিষ্যতে বিএনপি যদি এদেশের জনগণের সরকার হিসাবে ম্যান্ডেট পায়, তখন বিএনপি আবারও বলছে যে আমরা এককভাবে সরকার পরিচালনা করব না, সকলকে নিয়ে ঐক্যমত্য সরকার গঠন করব। এবং সেখানে অবশ্যই শুধু তখন নয়, যখন বিপি নূর আমরা সেই নির্বাচন অংশগ্রহণ করেছি। আপনার বক্তব্য পুরো পরিষ্কার। ভবিষ্যতে যে ডাকসু নির্বাচন হবে, সেই ডাকসু নির্বাচন অবশ্যই হওয়া উচিত এবং আমরা সেখানে সর্বাত্মক সহযোগিতা করব। এবার আসুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ ছিলেন, এখনো অসুস্থ আছেন। ওনার বিদেশে যাওয়ার ক্ষেত্রে এখন কোনো বাধা নেই, তবে এখানে বিদেশে যে ডাক্তার বিদেশে কোথায় যাবেন সেগুলো একটা প্রিপারেশন আছে, সেই প্রিপারেশন নিয়ে আমরা অপেক্ষায় রয়েছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা চেষ্টা করবো দেশের বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে উনি যাবেন। এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, তিনি ওনার যে মামলাগুলো তিনি নিজে মোকাবেলা করতেছেন, মামলাগুলো যদি আইনি প্রক্রিয়া সবকিছু সমাধান হয়ে যায়, খুব শীঘ্রই ইনশাল্লাহ উনি দেশে ফিরবেন এবং বাংলাদেশ যে বিএনপি এবং এই দেশের রাজনীতিতে ওনার ভূমিকা উনি যেভাবে পালন করেছেন তার চেয়ে বেশি এবং দায়িত্বশীলতার সহিত পালন করবেন। আমি ব্যাপারটা এনি ভাই একটু বুঝতে চাই যে জনাব তারেক রহমানের বিরুদ্ধে মামলা এখন রয়েছে, কিন্তু তিনি কি এখনো এই একই আশঙ্কা করছেন যে তিনি দেশে নামার সাথে সাথে তাকে গ্রেফতার হতে পারে? না না, উনি মামলাগুলো তো মোকাবেলা করে আসছেন। মোকাবেলাটা লন্ডনে বসে কেন করতে হবে? মোকাবেলাটা লন্ডনে বসে করতে হবে কেন? কেন লন্ডনে বসে করতে হবে? স্বাভাবিক উনি একটা দলের নেতৃত্ব দিয়েছেন, ওনার বিরুদ্ধে ফেভারেবল গভর্নমেন্ট অনেক মামলা হয়েছে। ফেভারেবল গভর্নমেন্ট আছে, তারপরে তো আইন আছে, গভর্নমেন্ট আসলেই যে ওনাকে আইন মোকাবেলা করতে হবে। দেশে থেকেই মামলা মোকাবেলা করা সম্ভব না। আপনি তো দেশে থেকে মামলা মোকাবেলা করছেন এনি ভাই। তারেক রহমানের জীবন সব সময় আওয়ামী লীগের কাছে তখন এখন এই 60 দিন আওয়ামী লীগের হিসাবে আমি আনতেছি না, এই 60 দিন এই সময়ে উনি আসবেন, উনি মোকাবেলা করে আসবেন। এই কারণে আসবেন যে উনি এসে যেন আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে জাতীয় রাজনীতিতে ওনার যে ভূমিকা সেগুলো তিনি সরাসরি আমাদের সঙ্গে থেকে কাজ করতে পারেন। উনি আসার কারণে, আইনের কারণে যদি ওনাকে জেলে যেতে হয়, সেই জিনিসটা আমরা জামিন হবে সেটা তো কি অসুবিধা? ওনার তো আর সর্বোচ্চ আদালতে না জামিন হবে, জামিন এটা ইন্টারেস্টিং। তবে এনিওয়ে আমার কাছে মনে হয় যে এটি আমার কাছে এটি মনে হয় যে আপনার সাথে তারেক সাহেবের কথা হয়, ওনাকে জামিন দিয়ে দিবে। আমার সাথে মনে হয় যে আপনার সাথে তারেক সাহেবের নিয়মিত কথা হয়, আপনার দলের মধ্যে এটিতে আপনারা একটি পরিষ্কার সিদ্ধান্ত জাতির সামনে দিলে এটি মনে ভালো হয়। যাই হোক, কারণ আমার কাছে এটি এখনো খুব গ্রহণযোগ্য মনে হয় যে তিনি দেশে এসে কেন মামলা লড়তে পারবেন না, তিনি দেশে এসে কেন, এটা আমি জানি না কেন মামলা লড়ছেন। তো
মামলা বাইরে বসে বিদেশ থেকে লড়ছেন কেন? এতদিন, যে বিদেশ থেকে কেন? ধারাবাহিকতায় উনি মামলা বিদেশ লড়ছেন, থেকে কেন? একই ধারাবাহিকতা লড়ছেন। কেন বিদেশ থেকে কেন এনি ভাই, লন্ডন থেকে কেন? নাহিদ না, আপনারা কি উনি আপনারা কি তারেক আসলে সাহেবকে এখন আসতে ওনাকে দিচ্ছেন আইন না? অনুযায়ী না না, আমাদের পক্ষ কেন থেকে তো দিবেন না? এরকম এটা Okay, এটা মানে তিনি ইচ্ছা করলে আসতে পারেন। এটা তা আইন রয়েছে, সেই আইন অনুযায়ী ওকে, আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যাপারটা নিয়ে আসলে আমরা নিশ্চয়ই একটা ক্লিয়ার পিকচার পাবো। আমার এনিভার জন্য আরেকটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটি আমি একটু করে, আমাদের হাতে একটু সময় না, আই জাস্ট ওয়ান্ট টু রিকোয়েস্ট আওয়ার প্রডিউসার টু এক্সটেন্ড ইট ফর 2 or 3 more minutes, বিকজ আমি ইয়াকে আমি একটু এনিভাইকে জানতে চাই যে এনিভাই 5 আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে, জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, মাজার ভাঙার ঘটনা ঘটেছে, দরবার আক্রমণ করা হয়েছে, নারীরা আক্রমণের মুখে পড়েছে, নারীদের পোশাক নিয়ে কথা বলা হয়েছে, হিজবুত তাহরির প্রকাশে তৎপর, সামনে দুর্গাপূজার আয়োজন নিয়ে নানা শঙ্কা। অন্তর্বর্তী সরকার কি সব বিষয় ঠিক মতো সামলাতে পারবে, কি মনে করেন আপনি? দেখুন, আমি আগে বলেছি দেশের ভিতরে এবং বাইরে বসে কিন্তু অনেক ষড়যন্ত্র চলতেছে। বিবিসি একটা নিউজও করেছে, এবং এই দেশে যে সমস্ত নিউজগুলো হচ্ছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে নিয়ে, এগুলো ম্যাক্সিমাম ফেক, এবং বাংলাদেশের বাইরে বসেও এই সমস্ত ষড়যন্ত্রগুলো হচ্ছে। এবং অনেকগুলা নিউজ এখানে যেটা এসেছে যে, এবং সরাসরি হিন্দু সম্প্রদায়ের অনেকেই কমিটমেন্ট কথা বলেছেন মিডিয়ার সামনে, বাস্তবের সঙ্গে এগুলোর কোনো মিল নাই। আর ভবিষ্যতে যে পূজাটা আসতেছে, আমরা খুবই সতর্ক আছি, এবং আমাদের দলীয় পর্যায় থেকে কোনোভাবেই যেন তারা ষড়যন্ত্র করে আবার এই হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত করে আমাদের নাম বা দেশে আমাদের যে একটা শৃঙ্খলা অবস্থা, সেখানে কোনো ষড়যন্ত্রে লিপ্ত না হতে পারে, সেই জন্য আমরা এখন থেকে সতর্ক আছি, সজাগ রয়েছি, এবং আমাদের দলীয় নেতা কর্মীদেরকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক জায়গায় তাদের সহযোগিতা করার জন্য। তাদেরকে আমরা ইতিমধ্যেই সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। এটা সরকারকে এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। ইনশাল্লাহ সরকার সজাগ আছেন বলে আমরা মনে করছি। তাছাড়া এই যে মাজারের কথা বললেন বা আরো অনেক দরবারের কথা বললেন, সবকিছু মিলে একটা স্বাধীন বাংলাদেশ কিভাবে গড়তে হবে, এখন থেকে সেই পরিকল্পনা নিয়েই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি, এবং আমাদের সর্বাত্মক সহযোগিতা এই সরকারের প্রতি আমাদের রয়েছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ। এনিওয়ে, আপনাকে ধন্যবাদ।